দর্শক, গত কয়েকদিন থেকে একটা ব্যাপার খুব করে আলোচনা হচ্ছে। বিএনপির সাবেক নেত্রী এবং স্বতন্ত্র হিসেবে যিনি এমপি নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা, যাকে নিয়ে অনেক আলোচনা। বিএনপি কেন তাকে মনোনয়ন দিল না? সংসদে তিনি বলেছেন বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন মনোনয়ন না দেওয়ার জন্য। এরকম বক্তব্য যখন দিচ্ছেন, বিএনপির প্রতি খুব একটা মোহ তার আর নাই। বিভিন্ন বক্তব্যে বিএনপির সমালোচনা করতে দেখা যাচ্ছে। মানে ওই তার হাঁস মার্কা যে মার্কায় তিনি নির্বাচন করেছিলেন, তার হাঁস খেলে ধান খেয়ে ফেলবে, এরকম বক্তব্যও তিনি দিয়েছিলেন। গত কয়েকদিন থেকে তাকে নিয়ে আলোচনা যে রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিতে চলেছেন। এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই কারণেই রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত একটা মুখ, এবং আওয়ামী লীগের 15.5 বছরের আমলে বিএনপির পক্ষে মিডিয়াতে কথা বলার মতো যে 2-4 জন মানুষ হাতে গোনা ছিল, তাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় কিন্তু এই রুমিন ফারহানা, যাকে বিএনপি অবহেলা করেছে। এর কারণে বিএনপির অনেকে সমালোচনা করেন। তিনি এনসিপিতে যোগ দেবেন এরকম কথাবার্তা কেন হচ্ছে? যার মানে গত 1.5 বছরের বেশি সময় ধরে আমরা প্রতিনিয়ত দেখেছি এনসিপি এবং এনসিপি নেতাদের সব থেকে বেশি সমালোচনা যারা করেছেন, তাদের যদি 5 জনের শর্টলিস্ট করা হয়, তাহলে রুমিন ফারহানার নাম আসবে। সেই রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেবেন সত্যি? কি বলছেন তিনি? কি ঘটনার পরিপ্রেক্ষিতে এই আলোচনা আসলো, কিংবা কি কথা ছড়িয়ে পড়লো, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম বিএনপির সাবেক নেত্রী স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিচ্ছেন, এই খবরটা ছড়িয়ে পড়েছিল। আবার আরেকটা খবরও ছড়িয়ে পড়েছিল। এটা ছড়িয়ে পড়ার পরে সেটা হচ্ছে যে তিনি নাকি বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ যদি এনসিপি ছেড়ে দেয়, তাহলে আমি এনসিপিতে যোগ দিতে পারি। কারণ হাসনাত আব্দুল্লাহর সঙ্গে একেবারে ডিরেক্ট ক্ল্যাশ তৈরি হয়েছিল। হাসনাত আব্দুল্লাহকে তিনি বাজে বাজে মন্তব্য করেছিলেন, কারণ হাসনাত আব্দুল্লাহ তার সম্পর্কে খুবই জঘন্য রকমের মন্তব্য করেছিলেন। অর্থাৎ 2 জনের সম্পর্ক খুব একটা ভালো নয়, এটা আমরা দেখেছি। সেই কারণেই একটা গোষ্ঠী এই বক্তব্যটা ছড়িয়ে দিয়েছিল যে রুমিন ফারহানা বলেছেন হাসনাত যদি এনসিপি ছাড়ে, তাহলে এনসিপিতে যোগ দেওয়ার কথা তিনি চিন্তা করবেন। কিন্তু সেটা রুমিন ফারহানার বক্তব্য ছিল, এরকম কোনো তথ্য প্রমাণ আমরা হাতে পাইনি। সুতরাং ধরে নেওয়া যায় যে সেটা গুজবও ছিল। এখন গণমাধ্যম যেটা বলছে রুমিন ফারহানার বক্তব্য নিয়ে, দেশ রূপান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা। ত্রয়োদশ সংসদে স্বতন্ত্র নির্বাচিত রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিতে চলছেন বলে চাউর হওয়া খবর সম্পর্কে পরোক্ষ বার্তা দিয়েছেন রুমিন ফারহানা। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য তিনি দেননি। অর্থাৎ তিনি যোগ দিচ্ছেন কি দিচ্ছেন না, এরকম স্পষ্ট কোনো বক্তব্য দেননি। কারণ তিনি তো এমন না যে এরকম গুঞ্জন যেটা ছড়িয়ে পড়লো সেটা তিনি জানেন না, সেটা তিনি দেখেননি, সেটা তিনি শুনেননি। ব্যাপারটা তো তা নয়, সবই জানেন, সবই শুনেছেন, সবই দেখেছেন, কিন্তু তিনি চুপ কেন? এই চুপ থাকার মধ্যেই তিনি ফেসবুকে একটা খুবই কৌশলে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটাকে গণমাধ্যম মনে করছে যে এই গুঞ্জনের সঙ্গে মেলানো যায়। কি সেই পোস্ট? তার পোস্টে তিনি ইংরেজিতে পোস্ট দিয়েছেন, যার বাংলা মর্মার্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে গুজব রটাই নিন্দুকেরা, ছড়াই বোকারা, আর বিশ্বাস করে গাধারা। তিনি খুবই স্পষ্ট, খুবই মজার একটা পোস্ট দিয়েছেন। আবারও বলি, গুজব রটাই হচ্ছে নিন্দুকেরা, গুজব ছড়াই বোকারা, আর গুজব বিশ্বাস করে গাধারা। অর্থাৎ যারা বিভিন্ন গুজব বিশ্বাস করে তাদেরকে গাধা বলছেন। এই কথা বলে রুমিন ফারহানা তার পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও বর্তমান প্রেক্ষাপটে তার এই পোস্টটি এনসিপিতে যোগদানের গুঞ্জনের কড়া জবাব হিসেবেই তিনি দেখছেন। অর্থাৎ যারা এই গুজব ছড়াচ্ছে তাদেরকে নিন্দুক বলছেন, বোকা বলছেন। যারা গুজব রটাচ্ছে তাদেরকে নিন্দুক বলে সমালোচনা করছেন। এর আগে বিভিন্ন সূত্রে খবরে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়ায় রুমিন ফারহানা সহ বেশ কয়েকজন পরিচিত মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের খবরও গণমাধ্যমে উঠে আসে। তবে রুমিন ফারহানার সাম্প্রতিক এই অবস্থান থেকে স্পষ্ট যে এখনই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, এবং ছড়িয়ে পড়া খবরগুলোকে তিনি গুরুত্বহীন মনে করছেন। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি বিএনপিতে ফিরবেন। রুমিন ফারহানা কিন্তু
পজিটিভ উত্তর দেননি। তিনি এই ব্যাপারে অনেকটা নেগেটিভ উত্তরই দিয়েছেন, অর্থাৎ বিএনপিতে ফেরার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। যে কয়েকজন এবার স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, 7-8 জন, তারা বিএনপিতে ফিরতে চান, এরকম খবর কিন্তু গণমাধ্যমে একাধিক দিন আমরা দেখেছি। তাদেরকে ফেরানোর উদ্যোগ বিএনপি নেবে কিনা সেই ব্যাপারে এখনো কনফিউশন রয়েছে। হয়তো কোনো একটা সময় তারা ফিরবে, হয়তো এখন তো কেবল নতুন পিরিয়ড চলছে, কিছু সময় অতিক্রম করলে হয়তো একে একে স্বতন্ত্ররা আবার বিএনপিতে বহিষ্কার আদেশ তুলে নেওয়া হবে, তারা বিএনপিতে যোগ দেবেন এবং বিএনপির সংসদ সদস্য সংখ্যা বেড়ে যাবে। কিন্তু রুমিন ফারহানা কি সত্যিই বিএনপিতে যোগ দেবেন? আমার মনে হয় যে যত রাগ অভিমান থাকুক না কেন, রুমিন ফারহানা বিএনপিতেই ফিরে যাবেন। কারণ রাজনীতির ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা, তাতে আমরা দেখেছি কাদের সিদ্দিকী, ডক্টর কামাল হোসেনদের মতো বাঘা বাঘা রাজনীতিবিদরা ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে সফল হতে পারেননি। তার মানে বাংলাদেশের জনগণ মার্কা চিনে, শুধু হয় ধানের শীষ, না হলে নৌকা, না হলে দাঁড়িপাল্লা, এই মার্কা চেনে, এই মার্কার বাইরে কিন্তু চেনে না। মূলত বাংলাদেশের জনগণ 2 ভাগে বিভক্ত, একটা নৌকা, একটা ধানের শীষ। সুতরাং এই রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে রাজনীতি করাটা বাংলাদেশে কঠিন। তিনি যদি মনে করেন নতুন দল করবেন, তাহলে সফল হওয়ার সম্ভাবনা 0%। তিনি যদি মনে করেন অন্য কোনো দলে যোগ দেবেন, অন্য কোনো দল বলতে এনসিপিতে যোগ দেবেন যদি মনে করেন, তাহলে আমার মনে হয় যে তিনি একেবারে পচে যাবেন। কারণ এনসিপির যে ভাবমূর্তি তৈরি হয়েছে গত 1 বছরের একটু বেশি সময়ে, তার জন্মের পরে, সেই ভাবমূর্তি কোনোভাবেই পজিটিভ নয় এবং সেখানে নারীরা যে সম্মানিত হন না, সেটা বিভিন্নভাবে বিভিন্ন তর্ক বিতর্কে উঠে এসেছে। সুতরাং সেটাও তার জন্য ভালো ওয়ে নয়। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তার পিতার মতো, তার পিতা একসময় আওয়ামী লীগ করতেন, সেই আওয়ামী লীগে যোগ দেওয়ার ব্যাপারটা। যদি মিরাকেল কিছু হয়, তিনি যদি একটা বড় প্ল্যাটফর্ম খুঁজে নিতে চান বিএনপির বিকল্প, তাহলে সেই গন্তব্যটা হতে পারে বাবা প্রথম দিকে যে যে দলের জন্মলগ্ন থেকে সক্রিয় ছিলেন, সেই বাবার পথ ধরে আওয়ামী লীগে যোগ দেয়া। তাহলে রুমিন ফারহানা কোন পথটা বেছে নেবেন? আমার মনে হয় যে রুমিন ফারহানা যদি বিএনপিতে ফেরার সম্ভাবনায় অন্তত 80%। যদি বিএনপিতে যোগ না দিয়ে অন্য কোনো দলে যোগদানের চিন্তা করেন, সেটা হতে পারে একটা মিরাকেল এবং সেই গন্তব্যটা হতে পারে আওয়ামী লীগ, অন্য কোনো দল নয়। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন আপার জামিন হয়েছে গতকাল। কি এক জাদুর কাঠির বলে এই জামিন দিয়েছে, কেন জামিনটা দিয়েছে সে বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তোফায়েল আহমেদ আছি আপনাদের সাথে। বরাবরের মতো বিএনপি যে বিতর্কিত সিদ্ধান্তগুলো এই ক্ষমতা গঠনের পরে নিয়েছে, তার মধ্যে সবচেয়ে চরম বিতর্কিত সিদ্ধান্ত হচ্ছে ডক্টর শিরিন শারমিনকে গ্রেপ্তার করা। তাকে নজরবন্দি করে রেখেছিল, তাকে অনেকটা গুম করার মতো করে রেখেছিল দখলদার ইউনূস। যখন ক্ষমতার পট পরিবর্তন হয়, সেই গুমকৃত মানুষটাকে বিএনপির কাছে হস্তান্তর করে। বিএনপির উচিত ছিল তাকে পাবলিকলি এনে স্বাভাবিক জীবনযাপন করার জন্য ছেড়ে দেওয়া, কিন্তু তা করে নেই। আপনারা বর্তমানে যে তারেক রহমানকে দেখছেন, যারা 25, 27, 30-এর গড়ে, তারা হয়তোবা আগের তারেক রহমান সম্পর্কে কোনো আইডিয়া নেই আপনাদের। 2001 সাল থেকে 2006 সালে যে তারেক রহমান ছিলেন, তিনি ছিলেন একটা একরোখা মানুষ। তার কল্যাণেই বিএনপি এতটা দেউলিয়াপনা হয়েছিল, গত 17 বছর ক্ষমতার বাহিরে ছিল, শুধু তার কারণে। এক একটার পর এক একটা মেসিভ রাজনৈতিক আঘাত সে করেছিল আওয়ামী লীগের উপর। 21 আগস্টের গ্রেনেড হামলা, টঙ্গীবাড়িতে জননেত্রী শেখ হাসিনার উপর হামলা, সুরঞ্জিত সেনের উপর হামলা থেকে শুরু করে একটা কাহিনী নেই যেখানে সে একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে সে তার পাপের কোটাটা পূর্ণ করেছিল। সেই তারেক রহমানই আবার ক্ষমতা এসেছেন। আমরা জানি এই তারেক রহমানের ভালোটা কতটুকু ভালো হইতে পারে। তারেক রহমান যখন যৌবনে ভর করে তার একঘেয়েমি সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করছিলেন, তখন আমরা সদ্য কৈশোর পেরিয়ে যৌবনের দিকে পদার্পণ করছিলাম।
আমরা দেখেছি তার শাসনামলগুলো, আমরা খুব কাছ থেকে উপলব্ধি করেছি তার শাসনের এক একটা ভয়াবহ দিক দেশকে কতটা কুশলিত করেছে। তার হিংসাত্মক রাজনীতি আওয়ামী লীগকে কিভাবে নিঃশেষ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছিল সেটা 2001 সাল থেকে 6 সালের পত্রপত্রিকাগুলো ঘাটলে আপনারা দেখতে পারবেন। তারই এক ধারাবাহিকতায় সে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করি ক্ষান্ত হয়নি, গ্রেপ্তার করি ক্ষান্ত হয়নি, কিন্তু সে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করেছে জামিন না দিয়ে। কিন্তু একটা জিনিস তাকে বুঝতে হবে, পৃথিবীতে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশ, বাংলাদেশের বড় বড় কয়েকটা স্টেক হোল্ডার আছে। এখন বর্তমানে তারেক রহমানের অবস্থা হচ্ছে আফগানিস্তান থেকে সেনাবাহিনী, আমেরিকান সেনাবাহিনী যাওয়ার আগে হামিদ কারজাইকে যখন প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, ঠিক তেমনি সেই অবস্থায় এখন বাংলাদেশে আমেরিকার সরকারের দায়িত্বগুলো পালন করছে। কিছুদিন পালন করেছে ইউনূস, এখন পালন করছে তারেক রহমান সাহেব। আপনাদের মাথায় রাখতে হবে, তারেক রহমান সাহেব শুধু আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশ চালাইলে সে বাংলাদেশ চালাইতে পারবে না। আরো অনেকগুলো প্রেসক্রিপশন আছে, যার কাছ থেকে কিছুটা হইলেও তাকে প্রেসার সহ্য করতে হবে। যে শিরিন শারমিনকে আদালতে বসতে দেওয়া হয়নি, সেই শিরিন শারমিনকে আজকে কাশিমপুর কারাগারের ভিতরে তার পাজারো গাড়ি নিয়ে সেখান থেকে তাকে গাড়িতে উঠিয়ে জেলার গেটে এসে দাঁড়িয়েছিল চাকরের মতো। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা কাঠিন্য রয়েছে। দেখুন, আওয়ামী লীগ সারা জীবন সমৃদ্ধির রাজনীতি করেছে, আওয়ামী লীগ সারা জীবন দেশের কল্যাণের রাজনীতি করেছে। একটা রাজনৈতিক শাসক গোষ্ঠী লম্বা সময় যখন ক্ষমতায় থাকে, তাদের কিছু না কিছু ভুলভ্রান্তি হতেই পারে। সেই ভুলভ্রান্তিগুলো দেখে এটা মানার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ যা করেছে সবই ভুল করেছে। বাংলাদেশে বর্তমানে এই দুর্যোগের অবস্থায় যা কিছু আপনারা ব্যবহার করছেন, বিএনপি যা কিছু দিয়ে চলমান চলছে, সবকিছু আওয়ামী লীগের করে দেওয়া। এই 5 বছর, জানি না 5 বছর ক্ষমতায় থাকতে পারবে কিনা, কিন্তু এই 5 বছর ক্ষমতায় থেকে বিএনপি কি উন্নয়নটা করে তা আপনারা দেখেন, দেখার চেষ্টা করেন। কারণটা হচ্ছে, আমরা গত 15 বছরে যা করে দিয়েছি, যা করার চেষ্টা করেছি, সেটা বাংলাদেশকে একটা ল্যান্ডমার্ক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আবার যখন আসবো এর থেকে বেটার করে দিব। আমরা বাংলাদেশের উন্নয়ন ছাড়া আর কিছু বুঝি না। বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র তার আইডেন্টিটি হচ্ছে বাংলাদেশ। এই দেশটাকে পৃথিবীর বুকে শক্তিশালী অর্থনীতি থেকে শুরু করে শক্তিশালী সবকিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা গত 15 বছরে যা যা করেছি তার একটা উদাহরণ এখন একটু আগে, আমি ভিডিও করার আগে যখন ফেসবুক স্ক্রল করতেছিলাম, তখন বিবিসি বাংলার একটা রিপোর্ট আসছে। গভীর সমুদ্র বন্দর থেকে ক্রুড অয়েল এবং ডিজেল পরিবহন করে একটা পাইপলাইন করেছিল 8,000 কোটি টাকা খরচ করে। সেই পাইপলাইনটা 120 কিলোমিটারের 2টা পাইপলাইন টেনে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসছিল জননেত্রী শেখ হাসিনা। সেখানে 1 মাসের জ্বালানি মজুদ রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু দখলদার ইউনূস গত 18 মাসে ওই প্রকল্পটা উদ্বোধন করে নাই। যেখানে একটা মাদার ভেসেলে ক্রুড অয়েল অথবা জ্বালানি তেল নিয়ে আসলে এটা খালি করতে, ছোট ছোট ট্যাঙ্কারে খালি করতে সময় লাগে 12 দিন, সেই জায়গায় এই জ্বালানির যে ট্যাঙ্কারটা আছে, সে জ্বালানি যে স্থাপনাটা আছে, সেখানে একটা মাদার ভেসেল খালি করতে সময় লাগবে 48 আওয়ার্স। আজকে জ্বালানির এত দুর্যোগের মধ্যে যদি এই প্রকল্পটা দখলদার ইউনূস খালি ফিতাকাইটা দিত, তাহলে বাঙালির কতটা নিস্তার হতো,
সেটা আপনারা চিন্তা করে দেখেন। এই বিষয়ে আরেকদিন কথা বলবো, খালি একটা উদাহরণ দিয়ে গেলাম আপনাদেরকে, মনে রাখবেন। শিরিন শারমিন আওয়ামী লীগের একটা অংশ, শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশ আওয়ামী লীগের শিরিন শারমিনের মতো শত শত নেতাকর্মী আছে। স্পিকার শিরিন শারমিনের মতো শত শত নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের আছে। তো আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, নিঃশেষ হয়ে যায়নি। আওয়ামী লীগকে চাইলেও নিঃশেষ করা যাবে না। শিরিন শারমিনের জামিন কোথায় থেকে হয়েছে, কিভাবে হয়েছে, বিএনপি নাকে খত দিয়ে আজকে শিরিন শারমিনের জামিন দিতে বাধ্য হয়েছে। এই যে কালাকোট কালাকাউয়া বকবক করতেছে, তার বকবক করার পিছনে কারণটা হচ্ছে কিভাবে শিরিন শারমিন জামিন পেয়েছে, সরকার কেন শিরিন শারমিনকে জামিন দিয়েছে সেটা বলার চেষ্টা করছে। সরকার শিরিন শারমিনকে জামিন দেয়, সরকার আন্তর্জাতিক চাপের কারণে শিরিন শারমিনকে জামিন দিতে বাধ্য হয়েছে। কারণ বিগত ইউনূসের রেজিমের আমলে সবাইকে যেভাবে গণহারে গ্রেপ্তার করা, মামলা দেওয়া, এটা পৃথিবীর বুকে পরিষ্কার হয়ে গেছে এটা রাজনৈতিক একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে টেনে বিএনপি আবার সামনে নিতে চেয়েছিল, কিন্তু সেটাকে আর সামনে নেওয়াটা প্রয়োজন মনে করা হয়নি। দেখি আমরা মাঠে ফিরে আসার জন্য তৈরি হচ্ছি এবং আন্তর্জাতিক যারা সম্প্রদায় আছে তারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো শিরিন শারমিন আপার জামিনটা একটা আন্তর্জাতিক প্রেসারের কারণে বিএনপি নাকে খত দিয়ে শিরিন শারমিন আপাকে জামিন দিতে বাধ্য হয়েছে। শুধু শিরিন শারমিন আপা নয়, আমরা আমাদের সকল নেতাকর্মী যারা জেলে আছে, যাদের নামে মামলা আছে, যারা জুলুমের শিকার হচ্ছে, তাদের সকলের জামিনের আবেদন জানাচ্ছি। সকলকে দায় মুক্তি দেওয়ার নির্দেশ দিচ্ছে এই সরকারকে। আজকের মতো এই পর্যন্তই।